সময়ের সাথে সাথে বইমেলা আরো সবুজ আর সজীব হয়ে উঠছে। বইমেলার ধুলোবালির গল্প সেরে সে এখন অনেক বেশি আরাম এবং অনেক বেশি শান্তির হয়ে উঠছে। এবং সেই প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আমি জিনিয়া কবি সূচনা এবং আমার সাথে আছে নীল মাহবুব। নীল, কিছু বলো। আর আমাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে এই পরিচয়টা তোমার দিয়ে দেওয়া উচিত ছিল। না, আমি চাচ্ছিলাম তুমি বলো, কারণ তোমরা তো একে অপরকে বন্ধু বলো। আমরা সবাই বন্ধু। এই বইমেলায় আসলে যারা আসে তারা সবাই বন্ধু। এবং এই বইমেলায় আসবার পরে কেউ যদি মনে হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করে রাখে তাহলে হবে না। সে যেমন আমার বন্ধু, সে কি তোমার বন্ধু নয়? না না, সে আমার বন্ধু না। এবং এগুলো তো একেবারেই, তুমি যেটা বললে হিংসা বিদ্বেষ, এগুলো তো আমার মধ্যে একেবারেই নেই। কিন্তু কে আমার বন্ধু কিংবা কে আমার বন্ধু হবে না, এটা তো আমি একমাত্র সিদ্ধান্ত নেয়ার। সেক্ষেত্রে বই আমার একমাত্র বন্ধু, সে তোমার বন্ধু। আচ্ছা, আমার সাথে আছে আমার বন্ধু সক্রিত নোমান, একজন বিশিষ্ট কথাসাহিত্যিক, জনপ্রিয় কথাসাহিত্যিক, লেখক, যাকে আসলে সবাই চেনে। আমি তার নামটাও আসলে বলতে চাচ্ছিলাম না, কারণ সে এতটাই পরিচিত যে পাঠক তাকে দেখলেই আসলে চিনে ফেলবে। এতক্ষণ আমরা তাকে কোনো কথা বলবার সুযোগ দিচ্ছি না, কিন্তু সে খুবই হাসপাস করছে কিছু একটা বলবার জন্য। কি বলতে চান? যদিও ম্যাচিং করে এসেছেন, আমরা বন্ধু না। সূচনা জানেন যে তার বন্ধু এতটাই পরিচিত যে নাম না বললেও সবাই চিনবে। আজকে এখানে আমি না থেকে যদি তার প্রকৃত বন্ধু, আমি তো বন্ধু, নাম বলে চেনাতে হতো। প্রকৃত বন্ধু আমি তার নাম বলবো না, যদি থাকতো ঠিক নামটা বলবো। তো আমার নাম না বললেও যেহেতু আমার বন্ধু পাশে উপস্থিত আছে, মানে আমার সহযোগী বা সহমতের হওয়ার মতো লোকের কোনো অভাব নাই। যদিও তোমার শত্রু তুমি বলো, কিন্তু তারপরও তার সাথে তার প্রতি ভালোবাসা তোমার এতটাই বেশি যে তার সাথে ম্যাচিং করে আজকে ড্রেস পরে এসেছো। যাই হোক, আজকে বইমেলার গল্পটা আসলে কেমন দেখতে পাচ্ছ সেটা বলো। নীল, আমি বলছিলাম যে বইমেলা যত সময় গড়াচ্ছে তত বেশি সবুজ হয়ে উঠছে, সজীব হয়ে উঠছে। কিন্তু আমার যেটি মনে হয়, আমি গেল 2-3 দিন, সেটা হয়তো বা যানজট বা নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, এসব কারণে বইমেলার ভিড়টা গেল 3 দিনে আমার মনে হয় একটু কমেছে শুরুর দিকের তুলনায়। আচ্ছা, এই যে প্রতিদিনই তো টানা বইমেলায় আসা হচ্ছে, মানে প্রথম দিকে যে ভিড়, যে মানে উপচে পড়া ভিড়, এবং গেল কয়েকদিন আমরা দেখেছি পা রাখার জায়গা নেই। সেই জায়গা থেকে এখন বইমেলাটাকে মানে কিছুটা কি আসলে মনে হচ্ছে যে ওই যে যেরকম বইমেলাটা আমরা চাই, যে পাঠক আসবে, বই দেখবে, হ্যাঁ, খুব একটা ভিড় নেই, ধুলো ওড়ার গল্প নেই। না, এটা আমরা শুরু থেকে দেখেছি। এবার বইমেলা কিন্তু দ্বিতীয় দিন থেকেই প্রচুর দর্শক পাঠক এসেছে। বইমেলার ভ্যালেন্টাইন ডে যেদিন গেল সেদিন পর্যন্ত উপচে পড়া ভিড় কিন্তু ছিল। আমার কাছে মনে হচ্ছে যেন পরপর দুটো উৎসব গেল, শুক্রবার গেল, তো ভ্যালেন্টাইন ডে গেল, ফাগুন গেল। ওই কারণে মনে হয় যে পাঠক যারা আছেন বা নিয়মিত যারা আসেন দর্শক, তারা একটু ক্লান্ত বলে গত কয়েকদিনের বইমেলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যেন আগের যে জমতো সেই জমাটা ঠিকমতো হচ্ছে না। আরও একটা কারণ হতে পারে যে প্রতিদিনই শাহবাগে কোনো না কোনো একটা ঝামেলা চলছে আর কি, সড়ক অবরোধ হচ্ছে। এটার একটা নেতিবাচক প্রভাব কিন্তু বইমেলায় পড়ে। এটা আশা করছি বইমেলার স্বার্থে যারা আন্দোলন করছেন তারা আপাতত কিছুদিনের জন্য, অন্তত 10টা দিনের জন্য যদি শাহবাগটা ফ্রি রাখেন, তাহলে কিন্তু বইমেলাটা সুসম্পন্ন হয় আর কি। মানে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনের গল্পগুলোও কিন্তু বইতেই উঠে আসছে। এই যে 24-এর গণ অভ্যুত্থান যদি বলি, জুলাই গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু বইয়ের রঙিন মোলাটে চলে এসেছে। এবং এই যে আন্দোলনে যারা আছে তারাও কিন্তু ঋদ্ধ হয়েছে কোথা থেকে? এই বই থেকেই। তারা নিশ্চয়ই বইকে ভালোবাসবে, এবং এই বইমেলা যদি যেন মানে খুব দারুণভাবে শেষ হয়, সেটিও আসলে আমরা সবাই যেমন চাই। হ্যাঁ, এই বাংলাদেশে যারা আসলে বসবাস করছেন তারা সবাই চায়। সূচনা, এই মুহূর্তে একটি বইয়ের গল্প আমরা করতে চাই। তোমাদের দুজনের বিপরীতে বইয়ের কালারটি আসলে দারুণ জমেছে। ঢাকার নবাব পরিবার এবং তৎকালীন ঢাকার সমাজ। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাই, নিজেকে কখনো মানে নবাব, এই যে আমি যখন এই গল্পগুলো পড়ি, মানে আমার মনে হয় যে আমি যদি নবাব হতাম। আপনার কি এরকম কখনো মনে হয়েছে? না, আমার পূর্বপুরুষের সম্ভবত শূদ্র গোত্রীয় ছিলেন, মানে একেবারে সমাজের অধস্তন যে শ্রেণী, সেই বংশ ছিল সম্ভবত আমার ধারণা। কারণ হচ্ছে আমার চেহারার মধ্যে কিন্তু এক ধরনের একটা অনার্য ভাব আছে আর কি। ফলে দুঃস্বপ্নেও কখনো আমি চিন্তা করি না যে আমি কখনো নবাব হব, জমিদার হব। শাসকের চরিত্র আলাদা, শাসকের জাত আলাদা, শাসকের ধর্ম আলাদা। মানে শাসক গোষ্ঠী কিন্তু, যে আপনি নবাব, এটা কিন্তু শাসক শ্রেণী। এখন একটা সময় কিন্তু শাসককে বলা হতো ঈশ্বরের প্রতিনিধি, আবার ঈশ্বরের সঙ্গে তুলনা, দেবতার সঙ্গে তুলনা করা হতো ভারতবর্ষে আর কি। যারা নবাব, জমিদার, সম্রাট, রাজা ইত্যাদি, এগুলো ক্ষত্রিয় যাদেরকে বলা হয় আর কি। তো আমি যে সন্দেহাতীতভাবে ক্ষত্রিয় নই, এতে কোনো সন্দেহ নাই আর কি। আমরা হচ্ছে যে চিরকালই প্রজা,
মানে শাসিত শ্রেণী, শাসক শ্রেণী না। ফলে শাসক হওয়ার স্বপ্ন কখনো নিজের মধ্যে উদয় হয়নি। এই যে আপনি বললেন শাসক শ্রেণীর এক ধরনের অবয়ব থাকে এবং শোষিত যারা তারা এক ধরনের অবয়ব থাকে, তো এই যে ঢাকার নবাব পরিবার ও তৎকালীন ঢাকার সমাজ, মানে সেই বিষয়টা যদি বলেন যে আসলে তখন শাসন কিংবা শোষক বা এই নবাব পরিবারের যে কর্মকাণ্ড এটা আসলে কেমন ছিল? আমি ঢাকার নবাব পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ঢাকার নবাব পরিবার বইটা আমি দেখেছি। ধরুন আমরা যে প্রাত্যহিক জীবন যাপন করি, সূচনার যে সংসার, আমার সংসার কিংবা আপনার সংসার, গল্পগুলো প্রায় কাছাকাছি, খুব বেশি ব্যতিক্রম নাই। প্রত্যেক সংসারে একটা গল্প থাকে, শুধু সংসার না, প্রত্যেক ব্যক্তির একটা গল্প থাকে। গল্পগুলো প্রায় কাছাকাছি আর কি, মিলে যায়। দাম্পত্য সংকট, দাম্পত্য প্রেম, দাম্পত্য বিরহ, প্রেম কাছাকাছি। কিন্তু আপনি কিন্তু শাসক পরিবারের গল্পগুলো একেবারেই আলাদা। নবাব পরিবারে, জমিদার পরিবারে যেসব গল্পগুলো আমরা এখানে দেখেছি, তৎকালীন ঢাকার সমাজ এবং নবাব পরিবারের যে কাহিনী, আপনি দেখবেন যে প্রাসাদের অলিতে গলিতে ষড়যন্ত্র, প্রাসাদের অলিতে গলিতে নানা ধরনের এবং বৈশিষ্ট্য অনেক ভিন্ন হয়। ধরুন সিরাজউদ্দৌলার সময়কালে মীর জাফর কি করছেন, মীর মদন কি করছেন, মীর কাসেম কি করছেন, কিংবা ঢাকার নবাব পরিবারের তৎকালীন নবাবদের অপোজিশনে যারা ছিলেন তারা কি করছেন নবাব পরিবারের বিরুদ্ধে, নবাব পরিবারের মধ্যে যারা আছেন তাদের ক্ষমতা নিয়ে যে ভাগাভাগি, নবাবের ক্ষমতা কতটুকু, তার স্ত্রীর ক্ষমতা কতটুকু, পুত্রের ক্ষমতা কতটুকু, ক্ষমতার একটা দ্বন্দ্ব কিন্তু আছে এই পরিবারকে কেন্দ্র করে, যেগুলো আমরা বাইরে কখনো দেখি না, বাইরে আমরা দেখতে পাই না। এখনকার সময় যারা শাসক শ্রেণী আমাদের এখানে আছেন তাদের ভিতরের গল্পগুলো কিন্তু সবকিছু সংবাদপত্রে আসে না এবং আসার সম্ভাবনা। পরবর্তীকালে ধরুন আজ থেকে এখন যারা শাসন করছেন বাংলাদেশ, তাদের গল্পগুলো আরো 50 বছর পরে প্রকাশিত হবে। যিনি প্রত্যক্ষদর্শী কোনো একজন যে ওই পরিবারে রান্না করছে কিংবা কাপড় ধুচ্ছে কিংবা দারোয়ান, প্রহরী, তারা কিন্তু গল্পগুলো বলবে। কিংবা যে ওই পরিবারের সঙ্গে যাদের একেবারে গভীর সম্পর্ক, কোনো একজন সচিব, সেই সচিব তার অভিজ্ঞতা লিখবেন। নবাব পরিবারের গল্পগুলো এত বছর পরে, প্রায় 200-250 বছর পরে এসে আমরা এগুলো জানতে পারছি। এখন নিশ্চয়ই এই বই নিয়ে, এই বিষয় নিয়ে অনেক বই লেখা হয়েছে, আর ভবিষ্যতে হবে, কিন্তু এই বইটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। পাঠক সমাবেশ সবসময় আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন বই করেন, যে বইটা যে গবেষণা কর্মটা, যে বইটা সত্যিকার অর্থে পাঠককে শিক্ষিত করবে এবং পাঠককে তথ্য দিবে, তথ্য যে বই দিবে সেই বই পাঠক সমাবেশ করে থাকে। ঢাকার নবাব পরিবার ও তৎকালীন সমাজ বইটি তেমন একটি বই। আমরা নবাব পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং তৎকালীন নবাব পরিবারকে কেন্দ্র করে যে সমাজ এবং সংস্কৃতি, সেই বিষয়ে আমরা এই বইয়ের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। এবং আপনার কথার সূত্র ধরে যদি আমরা এই বইটির সূচিপত্রে আসি সূচনা, তাহলে দেখো কি কি বিষয় আসলে এই বইটিতে অন্তর্ভুক্ত হয়েছে। ঢাকার মুঘল নবাব, ঢাকার নবাব বা খাজা পরিবার, ঢাকার নবাবদের পূর্ব পুরুষ পরিচয়, মানে এই নবাবদের আসলে পূর্বপুরুষরা কারা ছিলেন, খাজা পরিবারের পূর্বপুরুষ সম্পর্কে তাদের ভাষ্য, খাজা উপাধি, এই উপাধিটা কিভাবে এসেছে সেই প্রসঙ্গও কিন্তু এখানে আছে। এবং এই যে খাজা পরিবার, তাদের প্রাথমিক অবস্থা কেমন ছিল, ঢাকার নবাবরা কিভাবে জমিদারি লাভ করেছিল, ইংরেজদের সান্নিধ্যে নবাব পরিবার কেমন ছিল, সিপাহী বিদ্রোহ, তারপরে হচ্ছে ঢাকার নবাবদের জনহিতকর কাজ, হোসেনি দালানের সংস্কার, শিক্ষাক্ষেত্রে নবাব পরিবারের অবদান, দুর্ভিক্ষ প্রতিরোধে নবাব পরিবারের ভাষা কেমন ছিল। আচ্ছা, এই সম্পর্কে কি ধারণা আছে জনমান যে নবাব পরিবারের ভাষা, এটা সম্পর্কে সূচিপত্রে আলাদা একটি অধ্যায় আছে? এরা তো ধরুন আমাদের এখানে যারা শাসক ছিলেন তারা অধিকাংশ বহিরাগত, কেউ তুর্কি থেকে এসেছে, কেউ আফগান থেকে এসেছে, ভারতবর্ষের বাইরে থেকে তারা এসেছে। সুতরাং ভারতবর্ষের বাইরের যে ভাষা, সেই ভাষাটাকে তারা ধারণ করতো। আমরা দেখেছি নবাব পরিবারের মধ্যে অধিকাংশের মধ্যে উর্দু ভাষার চর্চাটা ছিল, বিহারিদের যে ভাষা সে ভাষারও চর্চা ছিল, ফার্সি ভাষার চর্চা ছিল আমাদের এখানে নবাব পরিবারগুলোর মধ্যে, বিশেষত ফার্সি এবং উর্দু ভাষার চর্চাটা ছিল আর কি। তো পরবর্তীকালে এই ভাষাকে উর্দু, ফার্সি, তুর্কি ভাষাটার মিশ্রণে একটা অন্যরকম একটা ভাষা তৈরি হয়, যেটা পুরান ঢাকার যে ভাষা আমরা বলি। পুরান ঢাকার যে ভাষা, এই ভাষা কিন্তু শাসক পরিবারের শাসকদের মধ্যে যারা কর্মচারী শ্রেণী ছিলেন, এটা কিন্তু তাদের ভাষা। মানে ওই নবাবকে কেন্দ্র করে যেসব বসতি গড়ে উঠেছিল, যে জনবসতি গড়ে উঠেছিল, সেই জনবসতি কেন্দ্র করে যে ভাষা, সে ভাষাটা কিন্তু পুরান ঢাকার ভাষা। তো নবাব পরিবারের নিশ্চয়ই একটা আলাদা ভাষা ছিল, উর্দু, ফার্সি, তুর্কি, এর মিশ্রণে বাংলা থেকে একটু আলাদা আর কি। সেই ভাষার কথা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা আছে আর কি। দারুণ, এই বইটি নিয়ে তো আসলে অনেক কথাই বলছিলাম। আমরা সূচনার কাছে যেতে চাই। সূচনা এই মুহূর্তে পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছে, যদি কোনো পাঠকের গল্প শোনাও।
আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, লেখকের আড্ডা তো ভালো লাগেই নীলের সাথে, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাঠকের সাথে গল্প করতে। তারা কি বই ভালোবাসছে, বইমেলায় আসছে, এই মুঠোফোনে বন্দি জীবন থেকেও তারা বইয়ের পাতায় কি খুঁজছে সেটি আমি জানতে চাই। আপনি একটি বই দেখছেন, বৈজ্ঞানিক বিপ্লবের কাঠানো। বৈজ্ঞানিক বই ভালো লাগে? জি, এই বইটি কেমন? কারণ দেখা হয়নি, দেখতেছি আর কি। নিশ্চয়ই দেখে ভালো লাগলে তো আপনি অবশ্যই নেবেন। আমি আপনারা দুজন কি বন্ধু? আমরা হচ্ছে রুমমেট। রুমমেট, বা এই সময়টা খুব দারুণ না? মানে একই রুমে দুজনে থাকা, খাওয়া দাওয়া সব শেয়ার। অনেক মজা অনেক মজা করি আমরা আসলে, দুজন একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে রাত জেগে গল্প করা, আড্ডা দেওয়া, এই টাইমটা আসলে অনেক মজার। বই ভাগাভাগি করে পড়া হয়? হ্যাঁ, করা হয়। সেক্ষেত্রে আমি অনেক এটা এটা দেখছিলেন আপনারা? আচ্ছা, আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনারা বিভিন্ন ধরনের বই দেখছেন পাঠক সমাবেশে বই এর আগে পড়া হয়েছে? না, ওইভাবে পড়া হয়নি, বাট হচ্ছে দেখে অনেক ভালো লাগছে এবং পরবর্তীতে আমরা পড়বো। মানে এখন এসে আগ্রহটা হচ্ছে। আমি তো আপনার কাছে জানতে চাইবো কি ধরনের বই পড়তে ভালো লাগে? পাঠক সমাবেশ যেমন নানা বিষয়ের বই করে, আপনি নিশ্চয়ই প্যাভিলিয়নে ঘুরে এতক্ষণে বুঝতে পেরেছেন, সেটা একটু, কারণ আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম আপনারা বই নিয়ে কথা বলছেন। মানে গল্প টাইপের যে কোনো, মানে গল্প জীবনী বা গল্প টাইপের এই ধরনের বইগুলো পড়তেই বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা আসলে, মানে আমি বিশেষ করে। সেক্ষেত্রে তো পাঠক সমাবেশে এরকম নানা বিষয়ের বই আছে। একটু এই যে বইমেলায় এসে এখানে আপনি অনেকটা সময় যেহেতু আপনি আছেন, এটা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি যতটা সময় দেখছেন এই বইগুলো সম্পর্কে যদি একটু বলেন, যতটুকুই দেখেন। এখানে দেখলাম কিছু কুয়ো, দেখলাম একটা বই আছে রুমি, তারপরে মানে এগুলো মোটামুটি ভালোই লাগছে দেখে, মানে একটা আগ্রহ বাড়ে এগুলো দেখলে বইয়ের প্রতি, একটা বইয়ের পড়ার প্রতি একটা, এটাই। এবং নিশ্চয়ই দুজন ভাগাভাগি করেও পড়বেন, আপনারটা সে পড়বে, তারটা সে পড়বে, দেখতে থাকুন আপনারা। আমি আরো কিছু পাঠকের সাথে গল্প করতে চাই। আমি বরাবরই বলি আমি নিজেও পাঠক হিসেবে ভালো, এবং আমি পাঠকের সাথেই গল্প করতে চাই। আরেকজন খুব সুন্দর করে সেজে এসেছে, আপনাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, এই যে বইমেলায় আসলে আমরা একটু বাড়তি সাজসজ্জা করি মেয়েরা, এটা কেন আপনার কি মনে হয়? এটা আমার কাছে মনে হয় যে বাঙালি কালচারটাকে আমরা একটু ফুটিয়ে তুলি। সাজ, শাড়ি, যেমন আপনি একটা সুন্দর শাড়ি পরেছেন, হ্যাঁ, এরকম শাড়ি, এরকম ডিজাইন, এগুলো আমাদের ঐতিহ্য। যেমন আমি যে বইটা পড়ছি সেটাও বাংলা শিল্পকলা, চিত্রকলা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি মনে করি যে এরকম আর কি বাঙালির যে একটা ঐতিহ্য সেটাই আর কি ফুটিয়ে তুলে এই বইমেলা, আমরাও তাই একটু এক্সট্রা সাজসজ্জা করে আসি। আচ্ছা, এই যে আপনি একটা বই নিয়ে অনেকক্ষণ দেখছিলেন এবং বললেন এটা নিয়ে, হ্যাঁ, পাঠক সমাবেশের একটা দারুণ বই, ইতিহাসের বিভ্রান্তি এবং মনন মনীষায় ইউরোপমুখী তার মর্মভেদ। আমরা একটু দর্শকদের জন্য দেখাই বইটা, বাংলা চিত্রকলায় দ্রাবিড় সৈকতের। এটা কিন্তু বেশ ভালো একটা বই। আপনার কি বাংলার এই যে বিভিন্ন এরকম কালচার, চিত্রকলা, এগুলোর প্রতি আগ্রহ আছে? হ্যাঁ, আগ্রহ আছে। আমি আঁকাআঁকি করতে খুবই পছন্দ করি, ওই হিসেবে আর কি বলছি। তবে আমার বই পড়া হয় না, পার্সোনালি বইমেলা খুব পছন্দ করি। এই যে ডিফারেন্ট টাইপের স্টল, তারপর এক এক ধরনের সাজসজ্জা, এগুলো আমার ভালো লাগে, এই জন্য আমি আসি। আচ্ছা, বইয়ের সাথে থাকতে আপনার ভালো লাগে, এবং যখন আপনার পছন্দের কোনো বই আপনি এরকম পেয়ে যান বাংলা চিত্রকলার মতো, তখন আপনি সেটি সংগ্রহে রাখেন? জি, হ্যাঁ। পাঠক সমাবেশে এমন দারুণ সব বই করে, আপনি আরো দেখবেন নিশ্চয়ই। আচ্ছা, আমরা কথা বলছিলাম, আমি একটু পাঠক সমাবেশের যার সাথে আমরা প্রায় প্রতিদিনই কথা বলি, একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গেল 2-3 দিন থেকে ভিড়টা একটু কম, কিছুটা কি মেঘের ছায়া, মনটা খারাপ? মেঘের ছায়া না, আসলে গতকাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি আশীর্বাদ, আমরা কখনোই বলবো না বৃষ্টি আমাদের জন্য খারাপ কোনো কিছু বয়ে আনুক। বৃষ্টি অবশ্যই আশীর্বাদ। সো গত 2-3 দিন কাস্টমারের ভিড় কম, মেলায় দর্শনার্থী সংখ্যাটা বেশি। যারা মূলত বইয়ের যে পাঠক তারা আসছেন কম, হয়তো আসবে মাঝখানের সময়টা, তো মেলা আরও দুই একদিন মনে হয় এরকম যেতে পারে, তারপরে হচ্ছে মূল পাঠক তারা আসবে এরকমই মনে হচ্ছে। কেন? কারণ হচ্ছে একটু গরমটা শুরু হয়েছে, শীতের আমেজটা প্রায় শেষ, একদমই শেষ, যার কারণে মনে হয় এরকম হতে পারে। এবং আমরাও প্রত্যাশা করি আবারও জমে উঠুক বইমেলা, এবং নিশ্চয়ই সামনে তো 21শে ফেব্রুয়ারিও আছে, সেই দিনও একটি বিশেষ দিন, নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা থাকবে আপনার সাথে। নীল, আমি পাঠকের গল্পে ছিলাম, প্রকাশকের গল্পে ছিলাম, এবং মানে গল্প করছিলাম নীল পাঠকদের সাথে, এবং সবাই না পাঠক সমাবেশের একটি বিষয় তারা সবাই খুব পছন্দ করে, সেটা হচ্ছে বিষয় ভিত্তিক বই। ধরো তুমি দুজন রুমমেট, তারা হয়তো বই ভাগাভাগি করে পড়বেন, কারো পছন্দ জীবনী, কারো পছন্দ রুমি, এই যেরকম বিষয় ভিত্তিক বই, আবার কারো বাংলা চিত্রকলা পছন্দ।
এই যে বিষয়গুলো, নানা বিষয়ের বই যে প্যাভিলিয়নে থাকে, সেটার প্রতি কিন্তু মানুষের একটা আগ্রহ থাকে। তুমি আর একটু পরে আসলে ভালো করতে, কারণ এই ফাঁকে আমরা একটু পেট পুজো করছিলাম, মানে একটা আপেল খাচ্ছিলাম, কিন্তু সে আপেলটা তুমি আসবার আগে আসলে আমরা শেষ করতে পারলাম না। যাই হোক, তুমিও ভাগ বসালে শেষ পর্যন্ত। এবং এই মুহূর্তে আমার সামনে একটি বই আছে, নাম হচ্ছে ইহ যৌবন, এবং যেটি আমার বন্ধু সকৃত নোমানি লিখেছেন। এবং এই বইয়ের মুখবন্ধে একটি কথা আছে যে কুশল আদিত্যকে তাড়িয়ে বেড়ায় কামিনী ফুলের ঘ্রাণ, এবং এই যে কামিনী ফুলের ঘ্রাণ তাকে তাড়িয়ে বেড়ায়, সেই ঘ্রাণে তাড়িত হয়ে সে এক এক সময় এক এক জায়গায় ছুটে যায়, কখনো গোয়েন্দা সংস্থার কাছে, কখনো আবার হিমঘরে রক্ষিত এক নারীর বেয়ারিশ লাশের কাছে। কেন কামিনী ফুলের ঘ্রাণে সে কেন তাড়িত হলো এবং কেন সে বিভিন্ন জায়গায় ছুটে যায়? না, বইটা তো নিয়ে তো গত বইমেলায় প্রকাশিত হয়েছিল। আপনি যেভাবে মুখস্থ বলছেন, এটা কিন্তু আপনার গত বইমেলার অভিজ্ঞতা। আপনি বইটা নিয়ে অনেক প্রচার দিয়েছেন, অনুষ্ঠান করেছেন। ইহ যৌবন হচ্ছে আমি একজন পুরুষের যে বিকার, যৌন বিকার, সেই বিকারটাকে ধরতে চেয়েছি আর কি উপন্যাসের মধ্য দিয়ে। উপন্যাসটি গত বইমেলায় সর্বাধিক বিক্রিতে ছিল। এবারের বইমেলা তো যেহেতু পুরনো বই, একটু কম বিক্রি হচ্ছে, কিন্তু বিক্রি হচ্ছে। আমাকে যতটুকু জানিয়েছে, ইহ যৌবন হচ্ছে রাজনীতিটা বেশি বিক্রি হচ্ছে। আজকে রাজনীতি পাঠক সমাবেশের আউটলেটে যেসব বই ছিল সবগুলো নিয়ে এসেছে, মানে আর কোনো বই নাই। বিজু ভাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বইমেলার শুরুতেই এই রাজনীতির পেপার ব্যাক সংস্করণ আনবেন। অজ্ঞাত কারণে বইটি এখনো বিজু ভাই প্রকাশ করছেন না। আমি বিজু ভাইকে অনুরোধ করব এই লাইভের মাধ্যমে যে অবশ্যই পাঠক চাহিদা বিবেচনায় বইটির পেপার ব্যাক সংস্করণ যদি আনেন, আগামী 10 দিনের মধ্যে বইটি আশা করছি পাঠক ভালোভাবেই গ্রহণ করবে। এটা অদ্ভুত কারণে রাজনীতিটা সবচেয়ে বেশি বিক্রি হয়, আমি জানি না। এবং আমার উপন্যাসগুলোর মধ্যে যত বেশি পাঠ প্রতিক্রিয়া পাই, মেইলে কিংবা ইনবক্সে নানাভাবে, রাজনীতির পাঠ প্রতিক্রিয়াটা বেশি। সে রাজনীতির যোগপূর্তি সংস্করণ প্রকাশ করেছে পাঠক সমাবেশ গত বইমেলার আগের বইমেলায়। তো এবার আশা করছি অচিরেই, অন্তত শেষের দিকে হলেও বইটির পেপার ব্যাক সংস্করণ আসবে। এটা অনাগত দিনেও এই পাঠক এই উপন্যাস গ্রহণ করবেন বলে আমার আশা। আচ্ছা, এই যে ইহ যৌবনে আপনি বেশ কিছু চরিত্র আছে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন আমরা একটা চরিত্রের কথা যদি বলি, সেটা হচ্ছে যে এক বৃষ্টিস্নাত ভোরে সে অক্ষত উঠে আসে কবর থেকে, ইয়াকুত মাস্তান, এবং কারো বাঙালি ছদ্মনামে ঘুরে বেড়ায় নগরীর রাস্তাঘাটে। এই যে ইয়াকুত মাস্তান কেন ছদ্মনামে রাস্তাঘাটে, মানে তার ঘোরার প্রয়োজনটা হয়ে উঠলো? আসলে পুরো ব্যাপারটা উপন্যাসে মনে হয় যেন একটা রহস্য। ওরা দুই ভাই, ইয়াকুত মাস্তান এবং তার ভাই, দুইজন যমজ ভাই ছিলেন, দেখতে প্রায় একই রকম। যমজ থাকে না সমাজে, দেখতে প্রায় একই রকম দুই ভাই ছিলেন। এক ভাই পাগলের, আসলে সুফি ছিলেন, তিনি এক ধরনের ভাব উম্মাদ যাকে বলা হয়, সুফি ভাবুক ছিলেন। তিনি শাহজালালের মাজারের পাশে থাকতেন। শাহজালাল, আপনার মনে আছে কিনা জানি না, শাহজালালের যখন বোমা হামলা হয়, সেই বোমা হামলায় ইয়াকুত মাস্তান নিহত হয়। পরবর্তীকালে বহু বছর পরে ইয়াকুত মাস্তানকে সিলেট শহরের পথে দেখা যায়, হুবহু ইয়াকুত মাস্তান। যে ইয়াকুত মাস্তান বোমা হামলা নিহত হলেন, তিনি কিভাবে আবার শহরে ঘুরে বেড়াচ্ছেন একই ধরনের। আমি কিন্তু উপন্যাসে সেটা প্রকাশ করিনি। ইয়াকুত মাস্তান কারু বাঙালি নামে তিনি পরিচিত, হুবহু ইয়াকুত মাস্তান। এই নিয়ে শহরে অনেক আলোচনা, পত্রপত্রিকা, অনেক লেখালেখি, মানুষের মধ্যে কৌতূহল, কিভাবে একজন মানুষ এভাবে মারা যাওয়া, বোমা হামলা নিহত মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তাকে নিয়ে মিথের সৃষ্টি হয় যে ইয়াকুত মাস্তান এক বৃষ্টি স্নাত ভোরে সরাসরি কবর থেকে উঠে এসে তিনি সিলেটের রাস্তা হেঁটে বেড়াচ্ছেন। আমাদের এখানে কিন্তু সুফি সাধকদের নিয়ে এই ধরনের কিংবদন্তি আছে। যেমন দেখবেন আপনি, শাহ মাকদুম কুমিরের পিঠে চড়ে, মাছের পিঠে চড়ে তিনি এতে চলে গেলেন, রাজশাহী চলে গেলেন। শাহজালাল জায়নামাজে চড়ে তিনি সুরমা নদী পাড়ি দিলেন। এভাবে কারো ইয়াকুত মাস্তানকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের মিথ তৈরি হয়। আসলে তিনি কিন্তু কবর থেকে উঠে আসেননি। আমি 1 বছর পরে, তখন কিন্তু বলিনি, আপনাদের প্রশ্নের মুখেও কিন্তু বলিনি, 1 বছর পরে আমি রহস্য উন্মোচন করছি যে ইয়াকুত মাস্তানের যমজ ভাই ছিলেন ওটা আসলে কারু বাঙালি নামে। ভাইয়ের মৃত্যুর কারণ অনুসন্ধান করছিলেন। তিনি অনেক ধনী ছিলেন, দুই ভাইয়ের বিচ্ছেদ ছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ হচ্ছিল না, যে কেন কারা বোমা হামলা করলো, কেন করলো, ভাইয়ের মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য তিনি সিলেট শহরে কারু বাঙালি নামে দেখতে পায় ইয়াকুত মাস্তানের মতো করেই তিনি বিচরণ করছিলেন। উপন্যাসটা গত বছর থেকেই, গতকাল চমৎকার পার্থ প্রতিম নামে একজন পাঠক চমৎকার রিভিউ করেছেন।
এইসব রিভিউ দেখলে মাঝে মধ্যে আমার কাছে ভালো লাগে একজন লেখক হিসেবে। পাঠকের প্রতিক্রিয়া যখন পাওয়া যায় আসলে তো সত্যি প্রত্যেক লেখকের কাছে ভালো লাগে। তো এই ইয়াকুত মাস্তান হচ্ছে সেই ক্যারেক্টার ইহ যৌবনে। আমার কাছে মনে হচ্ছে যেন ইয়াকুত মাস্তান অনাগত দিনে আলোচিত হবে। এবং আমার মনে হচ্ছে যে ইয়াকুত মাস্তান যদি কবর থেকে উঠে আসতে পারতো অবশ্যই আপনাকে ধন্যবাদ দিত। এটা তো সম্ভব না, মানুষের মৃত্যু অমোঘ, এটা একটি অবশ্যম্ভাবী সত্য। মৃত্যু, মানুষ কখনো কবর থেকে উঠে আসতে পারে না, কিন্তু লেখকের তো একটা শক্তি আছে, তিনি এমন প্যাঁচ দেন, এই প্যাঁচে জীবন মরা মানুষও কবর থেকে উঠে আসতে পারেন। আপনি জানেন যে আমার এবারের উপন্যাসে 17 বছর আগে একজন মানুষ আইসা ভূমিকা লিখতেছে। দারুণ 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 ব্যাপার। এবং শক্তিত নোমানের ইহ যৌবন নিয়ে যেমন কথা হচ্ছিল, এই মুহূর্তে আমি একটু অন্যান্য বইয়ের গল্পগুলো জানিয়ে দিতে চাই। সূচনা, যদি তুমি আমাকে একটু সাহায্য করো যে এই পর্যন্ত আসলে বইমেলার এই যে কয়টা দিন চলে গেছে, কোন কোন বইগুলো আসলে পাঠকের পছন্দের তালিকায় ছিল এবং সর্বাধিক বিক্রিত হয়েছে পাঠক সমাবেশের? নীল, আমি একদম শেষটা দিয়ে শুরু করতে চাই। এই যে নান্দনিক যে বইগুলো, ক্লাসিক সিরিজের যে বই, দৃষ্টিপ্রদীপ 18 তারিখে সর্বাধিক বিক্রিত ছিল। 16 তারিখে ছিল আগুনের খেলা অন্যান্য, এবং 15 তারিখে ছিল টাইম স্টার্স উইমেন, 14 তারিখে ছিল শুদ্ধতম কবি। মানে প্রতিদিন দেখো নীল, একই বই কিন্তু 2-3 বার করে নেই। এবং 13 তারিখে ছিল জলের অক্ষরে লেখা, 12 তারিখে ফ্রান্স কাফকা, এটা একটি অন্যতম দারুণ বই পাঠক সমাবেশের। এবং আমি যদি একদম শুরুর দিকে বলি, শুরুর দিকে ছিল অবরোধবাসিনী 1 তারিখে, 2 তারিখে ছিল লালন সমগ্র, আরুজালি মাতবর। এগুলো প্রতি বছরই আমরা দেখি যে পাঠক সমাবেশের জনপ্রিয় বই। মাওলানা জালালউদ্দিন রুমি 4 তারিখে সর্বাধিক বিক্রিত হয়েছিল। আচ্ছা, দৃষ্টিপ্রদীপ 5 তারিখেও সর্বাধিক বিক্রিত ছিল। 6 তারিখে কবি বিক্রিত ছিল, এটিও আমরা দেখেছি যে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। এটি একটি ক্লাসিক সিরিজের বই। 7 তারিখে শহীদুল জহির উপন্যাস এবং গল্প সংগ্রহ, 8 তারিখে 1000 বছরের বাংলা কবিতা, 9 তারিখেও ছিল আগুনের খেলা অন্যান্য গল্প। আচ্ছা, এটিও দুবার কিন্তু বেস্ট সেলারের তালিকায়। 10 তারিখে ছিল স্বরূপ কথা, 11 তারিখে সময়ের পথরেখা, আর 12 তারিখ থেকে তো নিলামি বলেছি ফ্রান্স কাফকা। আচ্ছা, দারুণ দারুণ। আমরা এই মুহূর্তে জানিয়ে দিলাম আসলে পাঠক সমাবেশের এই কয়েকদিনের মানে পাঠকের মনে দাগ কেটে যাওয়া বইগুলোর নাম। এবং আরেকটি বই আছে ভ্রমণকারী বন্ধুর পত্র, কবিবর ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই বইটা আমি দেখছিলাম, সংগ্রহ এবং ভূমিকা দেলোয়ার হাসানের। এবং সেখানে কিন্তু এই বইটিতে আমি যদি বইয়ের ভিতরে দেখাই, দেশ বিদেশীয় পাঠক এবং বন্ধুগণের প্রতি প্রভাকর সম্পাদকের নিবেদন। হ্যাঁ, মানে গানও কিন্তু আছে এটাতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি বইয়ের ভিতরে সবকিছু আসলে দেখতে পাচ্ছি। এবং এই বইয়ের যে ফন্ট, সেই ফন্ট হচ্ছে আমার মনে হচ্ছে যে যতদূর সম্ভব আগের যে ফন্টে লেখা হতো। হ্যাঁ, তো এই ভ্রমণকারীর বন্ধুর পত্র, এই পত্র নিয়ে যদি একটু জানতে চাই যে আসলে এখন তো পত্র লেখার অভ্যাসই আমাদের কমে গেছে। এবং কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা তো গত বছরের বই, আমরা দেখেছি গত বছরের বই, এটা খুব বিক্রি হয়েছে, পাঠকরা এই বইটি গ্রহণ করেছে। এবারও যেহেতু গুরুত্বপূর্ণ বই কখনো পুরানো হয় না, যেসব পাঠকের কাছে এই বইটি গতবার তারা হদিশ পাননি, তাদের কাছে এটি একটি নতুন বই। এবং পাঠক সমাবেশ এত চমৎকার করে বইয়ের বাইন্ডিং, বই ছাপেন যে এটা আসলে কখনোই নতুন হয় না। আপনি কোনো বই দেখবেন, একবার হাতে নেওয়ার পর, একটা নাড়াছাড়া করার পরে বইটা এটা এখানে বাঁকা হয়ে যায়, কিংবা এই প্রচ্ছদ, এই যে হার্ড এটা আছে, এটা মুচকে যায়। পাঠক সমাবেশের বই দেখেন, 2024-এর বই এখন কত নতুন মনে হয়। এই ভ্রমণকারীর পত্র, ঈশ্বরচন্দ্র বইটি যদি একটি ফ্রেশ কপি এখন কেউ হাতে নেয়, মনে হবে যে এটা এবারের বই। তো এই বইটি যারা ভ্রমণ পিয়াসী কিংবা ভ্রমণ সাহিত্য সম্পর্কে যাদের একটু আগ্রহ আছে, তারা পড়তে চান, তারা এই বইটি গতবারও যেমন সংগ্রহ করেছেন, এবারও সংগ্রহ করছেন এবং অনাগত দিনে করতে থাকবেন বলে আমার মনে হয়। এবং সূচনা, আমরা তো একদম শেষ দিকে চলে এসেছি এবং বলি যে একজন লেখক আসলে মানে কালটাকে যখন ধরতে পারে, সময়টাকে যখন ধরতে পারে, পাঠকের কাছে ভীষণ রকম ভালোবাসার হয়ে ওঠে, তখন কিন্তু সেই লেখকের সমগ্র বের হয় কিংবা সংগ্রহ বের হয়। অর্থাৎ অনেক লেখা একটা রঙিন মলাটের মধ্যে ঢুকে পড়ে। এবং আমার বন্ধু শক্তিত নোমানও কিন্তু সেই কালটাকে আসলে ধরতে পেরেছেন, সময়টাকে ধরতে পেরেছেন এবং অগণিত পাঠকের ভালোবাসা পেয়েছেন। সে কারণে কিন্তু পুরো সক্রিত নোমানকে আসলে দুটি রঙিন মোলাটের মধ্যে পাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে পাঠক সমাবেশ। এবং যার ফলে কিন্তু দুটো বই আছে, সক্রিত নোমান উপন্যাস সংগ্রহ 1 এবং সক্রিত নোমান উপন্যাস সংগ্রহ 2। এই যে 1 এবং 2, এই দুটো রঙিন মোলাটাই কি আপনার সমস্ত উপন্যাসগুলো আছে, নাকি আরো বাকি আছে, এর বাইরেও কিছু আছে? আমি তো আমার বই নিয়ে বলতে চাই, কিন্তু
সমস্যা হচ্ছে আমার বন্ধু সূচনা যখন বলবেন যে আমি আমার বই নিয়ে বলছি তিনি বলবেন যে সারাক্ষণ শুধু তার নিজের বই নিয়ে কথা বলি, ফলে আমার বই নিয়ে তার পাশে বসে কথা বলতে ভয় লাগে। শুধু উপন্যাস সংগ্রহ 1 এবং 2 না, গল্প সংগ্রহ নামে একটি সংকলন কিন্তু আছে, আপনি দেখেছেন, অতি চমৎকার। আমার লেখা চমৎকার নাও হতে পারে, কিন্তু বইটি দেখতে চমৎকার। পাঠক সমাবেশ বিজু ভাই খুব যত্ন নিয়ে বইটি করেছেন। তো এটা তো 2021-এর বই, গত 3-4 বছর ধরেই। আজকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের ম্যানেজার সাহেবকে যে বইটা বিক্রি হচ্ছে, বললো যে হ্যাঁ, প্রতিদিনই 1 সেট করে, কখনো 2 সেট করে বিক্রি হচ্ছে। তো এত বড় উপন্যাস সংগ্রহ যদি ডেলি 1 সেট হয়, মাসে 28 দিনে 28 সেট, আমি খুশি তাতে। আর পাঠক সমাবেশ আউটলেটে তো বিক্রি হয়ই। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই 1 আর 2 এর বাইরে আপনার কোনো উপন্যাস নেই তো? হ্যাঁ, নিশ্চয় আছে। আমার 1 ও 2 এর বাইরে উজানবাসী আছে, মহুয়ার ঘ্রাণ আছে, ইহ যৌবন আছে, আচার্য তারলিক পান্ডু। এগুলো 1 আর 2 নেই না, 1 আর 2 নেই। হ্যাঁ, এটা ভবিষ্যতে যদি পাঠক সমাবেশ উপন্যাস সংগ্রহ 3 করেন, তখন হচ্ছে এগুলো অন্তর্ভুক্ত হবে আর কি। ধন্যবাদ। আমরা দারুণ সব কথা বলছিলাম। আমরা ক্লাসিক সিরিজের বইগুলো নিয়ে প্রতিদিনই কথা বলি। আমরা আজকেও আসলে একটি ভ্রমণকারী বন্ধুর পত্র নিয়ে কথা বলছিলাম, আমরা নবাব পরিবার নিয়ে কথা বলছিলাম, আমরা ইহ যৌবন নিয়ে কথা বলছিলাম। এবং একজন লেখক যখন সময়কে ধরতে পারেন, তখন আসলে এই যে উপন্যাস সংগ্রহ বা সমগ্র বা গল্প সংগ্রহ, আমরা সেটা নিয়েও আসলে কথা বলছিলাম। এবং এই মুহূর্তে আমরা ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আছি এবং পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছি। পাঠকের গল্পেও আমরা ছিলাম, বিকিকিনির গল্প সম্ভবত তুমি ছিলে। তো সবকিছু মিলিয়ে যদি তুমি আসলে আয়োজনটা এখানেই শেষ করে দাও। পাঠক সমাবেশের গল্প আসলে আমাদের চলতে থাকবে, আপনারা থাকবেন আমাদের সাথে। যারা পাঠক সমাবেশে আসতে পারছেন না কিংবা বইমেলায় আসতে পারছেন না, তারা আমাদের গল্পে যুক্ত হবেন। আপনাদের গল্প আমরা শুনতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।